আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। এর সংজ্ঞা হলো যৌগের অণুতে কোনো পরমাণুর বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই অণুতে ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ইজ দ্য টেন্ডেন্সি উইথ হুইচ অ্যান অ্যাটম of any compound attracts the bond pair of electrons towards itself. আমি একটা সিম্পল ডায়াটমিক মলিকিউল নিলাম এ আর বি। এ আর বি আলাদা, যদি আলাদা হয় তাহলে তাদের তড়িৎ ঋণাত্মকতা আলাদা হবে। একটা কোভ্যালেন্ট বন্ড এরা তৈরি করেছে, এ একটা ইলেকট্রন দিল, বি একটা ইলেকট্রন দিল, দুজনেরই হলো, অর্থাৎ শেয়ারিং এর মাধ্যমে বন্ড তৈরি করেছে। তাহলে এটা কোভ্যালেন্ট বন্ড। এখন দুজনের তড়িৎ ঋণাত্মকতা, যার সিম্বল কাই, সেটা যেহেতু আলাদা, আমরা ধরে নিলাম এ এরটা বেশি বি এর থেকে। তাহলে সংজ্ঞা অনুযায়ী এই বন্ড পেয়ারকে নিজের দিকে টানার ক্ষমতা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। সেই টেন্ডেন্সিটা এ এর বেশি বি এর তুলনায়। তাহলে কি ঘটবে? বন্ড ফরমেশন হওয়ার পর এই বন্ড পেয়ারটা এই দিকে শিফট করে যাবে, মাঝখান থেকে সরে যাবে এর দিকে, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে এটা শিফট করবে। তাতে কি হবে? ইলেকট্রন ডেন্সিটিটা এ বেশি এনজয় করবে, ইলেকট্রন ক্লাউড বেশি এনজয় করবে, ইলেকট্রন ডেন্সিটি এর বেড়ে যাবে। ফলে এখানে আমরা একটা ডেল মাইনাস দিয়ে সেই সিচুয়েশনটাকে বোঝাবো। আর এখানে ইলেকট্রন ক্লাউডের ঘাটতি হবে, সেটাকে আমরা ডেল প্লাস দিয়ে বোঝাবো। তাহলে এই সমযোজী বন্ধনটাতে একটা ধ্রুবীয়তা তৈরি হলো। ইলেকট্রোনেগেটিভিটির রেজাল্ট হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের রেজাল্ট হচ্ছে পোলারিটি ইন বন্ডস বা পোলারিটি ইন মলিকিউল। এবার এই যে এ এর থেকে বি এর বেশি, সেটা বোঝা যাবে যদি এ এর মাথায় ডেল মাইনাস হয়, বি এর মাথায় ডেল প্লাস হয়। কিন্তু কতটা বেশি, এই কম্প্যারিজন যদি আমরা পিরিয়ডিক টেবিলে করতে চাই একদম কোয়ান্টিটেটিভলি, একটা হয় কোয়ালিটেটিভলি আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভলি, কতটা বেশি সেটা যদি জানতে চাই তাহলে স্কেল প্রয়োজন। সেটাই আজকের টপিক। যদি আমরা পর্যায় সারণীটাকে দেখি, পিরিয়ডিক টেবিলটাকে, এটা রাফলি এঁকেছি। এদিকে পিরিয়ড আছে, এদিকে আছে কলাম। 18টা কলাম আছে, 7টা পিরিয়ড আছে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলটাতে। যদি এই দিকে যাই, অর্থাৎ অ্যালং আ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট ইন দ্য পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণীর কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে যাই কি হবে? যেমন যদি এইভাবে যাই যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এখানে কোনো সেলের ইনক্রিমেন্ট হচ্ছে না, অর্থাৎ কক্ষপথ বাড়ছে না। এটা হচ্ছে 2s1, 2s2, 2s2 2p1, 2s2 2p2, 2s2 2p3, 2s2 2p4, 2s2 2p5, তারপর নিয়ন 2s2 2p6। প্রত্যেকেরই আউটার মোস্ট সেল হচ্ছে 2, n equals to 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে কক্ষপথ বাড়ছে না, কিন্তু প্রোটন সংখ্যা একটা একটা করে বেড়ে যাচ্ছে যত ডান দিকে যাচ্ছি। তাহলে অ্যাট্রাকশন বেড়ে যাবে, আকর্ষণ বেড়ে গেলে এদের সাইজটাও ছোট হবে। তাহলে সাইজ ছোট হচ্ছে, প্রোটন বাড়ছে, তাহলে এই বন্ড পেয়ার অফ ইলেকট্রন এর প্রতি অ্যাট্রাকশন কিন্তু ডান দিকে গেলে বাড়বে। তারই নাম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। সো ইলেকট্রোনেগেটিভিটি উইল ইনক্রিজ অ্যালং দ্য পিরিয়ড ফ্রম লেফট টু রাইট ইন দ্য পিরিয়ডিক টেবিল। আবার যদি ওপর থেকে নিচে নামি, লিথিয়ামের নিচে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামটা রেডিও অ্যাক্টিভ নিচ্ছি না,
এখানে কি হবে, প্রোটন সংখ্যা বাড়ছে, তাহলে আকর্ষণ বাড়া উচিত, কিন্তু একটা একটা করে সেল বেড়ে যাচ্ছে। কক্ষপথ যদি বেড়ে যায়, যেমন এটা 2s1, এটা 3s1, এটা 4s1, এটা 5s1, এটা 6s1, আউটার মোস্ট সেলের কথা বলছি। যেহেতু অ্যাট্রাকশনটা ফর্মুলাটা এরকম যে z/r², অর্থাৎ রেডিয়াসের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাই রেডিয়াসের ফ্যাক্টরটা অর্থাৎ ডিস্টেন্সের ফ্যাক্টরটা ডোমিনেট করবে এবং কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি ফল করবে, এই দিকে বাড়বে। তাহলে ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোপজিটিভিটি ইনক্রিজ করে, ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। আর যত ওপরে যাব ফ্রম বটম টু টপ, তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে এই দিকে গেলে বাড়ে আর ওপরে গেলে বাড়ে। তাহলে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কোনটা? এইটা। তাহলে টপ রাইট পিরিয়ডিক টেবিলে যেটা টপ রাইট কর্নার, ইনার্ট গ্যাস বাদ দিয়ে, অর্থাৎ এই জায়গাটা এই দিকে বাড়ছে, এই দিকে বাড়ছে। এটা আমি গ্রুপে নামার সাইনটা দিয়েছিলাম, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে এদিকে। তাহলে ওপরে গেলে বাড়ে, ডান দিকে গেলে বাড়ে, তাহলে তার রেজাল্টেন্ট এইদিকে, অর্থাৎ টপ রাইট। এইটা হবে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি এবং সেটা হচ্ছে ফ্লুরিন। আবার বাঁ দিকে গেলে কমে আর নিচে গেলে কমে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোপজিটিভিটি বাড়ে। তাহলে বটম লেফট অর্থাৎ এই জায়গাটা হবে হাইয়েস্ট ইলেকট্রোপজিটিভ, লিস্ট ইলেকট্রোনেগেটিভ। তাহলে এইটা হচ্ছে হাইয়েস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। তো এই যে বাড়ছে বলছি, এটা কোয়ালিটেটিভ ট্রিটমেন্ট। আমি যদি কোয়ান্টিটেটিভলি বলতে চাই যে এর থেকে এর কতটা বেশি, তাহলে স্কেল প্রয়োজন। সেই স্কেল বিভিন্ন বিজ্ঞানী ইন্ডিপেন্ডেন্টলি বা কোলাবোরেশনে চেষ্টা করেছেন। আমরা একটা একটা করে আলোচনা করব, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটাকে আমরা ডিটেলসে করব, বাকিগুলো অল্প অল্প করে বলে বেরিয়ে যাব। একটা আমরা পাই, সেটা হচ্ছে মুলিকেনস স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি। উনি একটা জাজমেন্ট দিলেন এরকম যে ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, বন্ড পেয়ারের প্রতি যে আকর্ষণ, এটা চেক করার জন্য আমাকে দুটো জিনিস স্টাডি করতে হবে। একটা হচ্ছে ওই অ্যাটমটাকে একবার ইলেকট্রন দিয়ে দাও, নিয়ে দেখো ও কতটা এনার্জি ছাড়ছে, অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আরেকবার করো কি, ওর কাছ থেকে ইলেকট্রন কেড়ে নাও, তার জন্য শক্তি কতটা দিতে হয় দেখো, সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। অর্থাৎ কেড়ে নিয়ে দেখো আর দিয়ে দেখো, দুটো স্টাডি করলে বুঝতে পারবে ওর ইলেকট্রনের চাহিদাটা কত। শুধু একটা স্টাডি করলে হবে না। একজন লোকের টাকার প্রতি আসক্তি আছে না নেই সেটা বোঝার জন্য তাকে একবার টাকা দিয়ে দেখতে হবে যে তার কতটা আনন্দ হচ্ছে, আর তার কাছ থেকে একবার টাকা কেড়ে নিয়ে দেখতে হবে যে তার কতটা দুঃখ হচ্ছে। দুটোকেই মেজার করতে হবে। এমন হতে পারে যে তার নিজের টাকার ওপর খুব টান আছে কিন্তু অন্যের টাকার ওপর টান নেই। সুতরাং টাকার ওপর কতটা তার আকর্ষণ সেটা বোঝার জন্য দুরকম স্টাডি প্রয়োজন। সেটা মুলিকেন করলেন। দিয়ে উনি কি করলেন, ইলেকট্রোনেগেটিভিটিকে এইভাবে ডিফাইন করলেন যে ইট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি প্লাস আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, দিয়ে রেখে 2 দিয়ে ভাগ করে দিলেন। এর এককটা স্বাভাবিকভাবে আসবে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এটা একটা স্কেল হলো, কিন্তু এটা খুব একটা ভালো নয়। তার জন্য আরেকটা এলো, সেটা হচ্ছে অলরেড রচো। এনারা জেড এফেক্টিভটাকে কাজে লাগালেন। জেড এফেক্টিভ মানে কি? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। সেটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ মাইনাস শিল্ডিং এফেক্ট। নিউক্লিয়ার চার্জ অর্থাৎ কটা প্রোটন রয়েছে কেন্দ্রে, আর শিল্ডিং এফেক্ট মানে হচ্ছে তার যে আগেকার সেলগুলো, লাস্ট ইলেকট্রন যেটা,
তার যে আগেকার সেলগুলো তারা কতটা স্ক্রিন করছে, এটা স্ল্যাটার রুলের সাহায্যে আমরা এটার ভ্যালুটাকে বের করে নিতে পারবো। কাই সমান বললেন 0.359 ইন্টু জেড এফেক্টিভ আপন আর কোভ্যালেন্ট স্কোয়ার। তাহলে কোভ্যালেন্ট রেডিয়াসটা জানতে হবে, এ বন্ড বি এর, তার স্কোয়ার থাকবে নিচে, জেড এফেক্টিভ ওপরে, এটা গুণ করতে হবে, আর এটা একটা কারেকশন ফ্যাক্টর 0.744, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি চলে আসবে। কিন্তু এই দুটোরই লিমিটেশন ছিল, সেজন্য যেটা এর পরে এলো ভালো, অপেক্ষাকৃত ভালো, সেটা হচ্ছে পাউলিং স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি। পাউলিং স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি সেটা ফার মোর লজিক্যাল। উনি বলছেন যে এ বন্ড বিটা তৈরি হচ্ছে কিভাবে, নিশ্চয়ই এ বন্ড এ এবং বি বন্ড বি এই দুটো বন্ডকে ভেঙে। এইটা যেহেতু হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল, এটাও তাই এদের মধ্যে কোনো ডেল প্লাস ডেল মাইনাস থাকবে না। একদমই থাকবে না তা নয়, যেটা থাকবে সেটা হবে লন্ডন ডিসপারশন ফোর্স, অর্থাৎ ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল, ইনডিউসড ডাইপোল। তার জন্য খুব অল্প মানের এবং খুবই ক্ষণস্থায়ী ডেল প্লাস ডেল মাইনাস থাকবে, কিন্তু কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে না। কিন্তু যখন এই মলিকিউলটা তৈরি হলো তখন ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের জন্য এখানে ডেল মাইনাস, এখানে ডেল প্লাস তৈরি হবে যদি এটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইজ বিং introduced in the covalent bond. এই কোভ্যালেন্ট বন্ডটাতে সার্টেন পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার ইন্ট্রোডিউস হলো। তাহলে 100% কোভ্যালেন্ট এটা নয়, এর মধ্যে হয়তো 80% কোভ্যালেন্ট, 20% আয়নিক। এটা আমি এক্সাম্পল হিসেবে বললাম, এটা ক্যালকুলেশন করে বের করা যায় কতটা আয়নিক ক্যারেক্টার একটা কম্পাউন্ডের মধ্যে রয়েছে, দুটো মিলিয়ে 100% হবে। তাহলে এই যে আয়নিক ক্যারেক্টার, এটা এলো কার জন্য? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি বের করতে হয় ক্যালকুলেশনের মাধ্যমে, সেমি থিওরিটিক্যাল, সেমি এম্পিরিক্যাল অ্যাপ্রোচে, তাহলে আমাকে ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে রিলেট করতে হবে এই বন্ড এনার্জিকে। উনি এরকম একটা করলেন যে এই এ বন্ডকে ভাঙতে যে শক্তিটা লাগে সেটা হচ্ছে E(A2), আর B2কে ভাঙতে যেটা লাগে সেটা EB2। এটার জিওমেট্রিক মিন নিলেন, অর্থাৎ গুণ করে তার স্কোয়ার রুট। আর এটাকে ভাঙতে যেটা লাগে সেটা হচ্ছে EAB। কোভ্যালেন্ট বন্ডের চাইতে আয়নিক বন্ড হচ্ছে স্ট্রঙ্গার, প্লাস মাইনাস অ্যাট্রাকশনটার জন্য, কুলম্বিক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তার জন্য। ফলে এটা কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে। তাহলে ছিল এটা, হলো এটা, কেন বেড়ে গেল? বেড়ে গেল আয়নিক ক্যারেক্টারের জন্য। তাহলে ডিফারেন্স ইন এনার্জি সেটা হবে E(A bond B) মাইনাস E(A bond A) E(B bond B) টু দি পাওয়ার হাফ। এটাই হচ্ছে আয়নীয় রেজোন্যান্স শক্তি, আয়নিক রেজোন্যান্স এনার্জি।
এটার সাথেই সম্পর্ক থাকবে কার? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের, কারণ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটাই এই ডেল প্লাস ডেল মাইনাসটাকে তৈরি করেছে, যেটাই আয়নিক ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল এবং যার কারণেই এনার্জি ডিফারেন্সটা আসছে। উনি সেমি এম্পেরিক্যালি দেখালেন, মানে কিছুটা এক্সপেরিমেন্ট কিছুটা থিওরি করে দেখালেন যে কাই এ মাইনাস কাই বি এটা সমান হচ্ছে 0.208 ইন্টু ডেল এ বন্ড বি, মানে এটা টু দি পাওয়ার হাফ। এবার এখানে একটা সমস্যা হলো, উনি মানটাকে মেলাবার জন্য এটা করলেন ঠিকই, কিন্তু এটা কি? এ তো শক্তি, তাহলে শক্তির রুট হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে একটা কাউন্টার একটা ডাইমেনশন দেওয়া হলো, এই ডাইমেনশনটাকে ওড়াবার জন্য। যেমন এইটার কি হবে? এটা হবে ইলেকট্রন ভোল্ট টু দি পাওয়ার হাফ। তাহলে একে ওড়াতে হবে, কারণ এটা হচ্ছে মিনিংলেস। সেই জন্য এটা করা হলো ইলেকট্রন ভোল্ট টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা দেওয়া হলো এটাকে ডাইমেনশনলেস করার জন্য, কারণ ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে টেন্ডেন্সি, তার ডিফারেন্সেও হচ্ছে টেন্ডেন্সি, সেটা কোনোভাবেই ডাইমেনশন তার থাকবে না, আর থাকলেও এটা হবে না, কারণ এটার কোনো মানে নেই। আর এই এককটা আসছে যখন আমি কিলো ক্যালোরিতে প্রকাশ করব, আর যখন জুলে প্রকাশ করব তখন, মানে কিলো জুলে যখন প্রকাশ করব তখন 0.102 হবে। এইটা হচ্ছে ফর্মুলা পাউলিং স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটির। এবার আমার কাজ হবে পিরিয়ডিক টেবিলে সমস্ত এলিমেন্টের সাথে সমস্ত এলিমেন্টের বিক্রিয়া করানো। এবার কেউ বলবে সোডিয়াম আর পটাশিয়ামে কি বিক্রিয়া হবে? না, হবে না, করবও না। যেগুলো হবে সেগুলো করানো, দিয়ে ভ্যারাইটিজ এ বন্ড বি বানানো, ভ্যারাইটিজ। তাহলে আমি কি পেয়ে যাব? কাই এ মাইনাস কাই বি পেয়ে যাব, ভ্যারাইটিজ, যেখানে এ যে কোনো এলিমেন্ট হতে পারে, বি যে কোনো এলিমেন্ট হতে পারে। তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের ডিফারেন্সটা পেয়ে গেলাম। কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের ডিফারেন্স পেয়ে গেলে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু বেরোবে না। যেমন আমি যদি এরকম জানতে পারি যে এ মাইনাস বি সমান 2, বি মাইনাস সি সমান 3, সি মাইনাস ডি সমান 1, এখান থেকে কিন্তু বলা মুশকিল, কারণ তিনটে ইকুয়েশন, 1, 2, 3, 4টে ভ্যারিয়েবল। ইকুয়েশনের সংখ্যা ভ্যারিয়েবলের সংখ্যাকে ছাড়িয়ে গেলে বা সমান হলে তখন সেটা সলভেবল, কিন্তু ইকুয়েশনের সংখ্যা ভ্যারিয়েবলের সংখ্যা থেকে যদি কমে যায় তাহলে কিন্তু সলভেবল নয়। তখন কি করতে হবে? একটাকে ধরে নিতে হবে, একটার আরবিট্রারি ভ্যালু ধরে নিতে হবে। তো প্রথমে একটা আরবিট্রারি ভ্যালু একজনের ধরা হলো, ধরে দেখা যাচ্ছে কিছু জনের নেগেটিভ চলে আসছে, তখন ফ্লুরিনের 4 ধরা হলো। এখানে যদি কোনো একজনের ধরে নেওয়া হয় তাহলে বাকিগুলো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। যদি ডি এর ভ্যালু বসায় 2, -2 ওদিকে গিয়ে +2 হলো, তাহলে সি এর মান 3 বেরিয়ে গেল। সিটা এখানে 3 বসাবো, তাহলে বি এর মান 6 বেরিয়ে গেল। বিটা 6 বসালাম, তাহলে এ এর মান 8 বেরিয়ে গেল। তাহলে প্রত্যেকের ইলেকট্রোনেগেটিভিটি বেরিয়ে গেল। এই স্কেল অনুযায়ী হাইড্রোজেনের আসছে 2.1, লিথিয়ামের আসছে 1.0, সোডিয়ামের আসছে 0.9, পটাশিয়ামের আসছে 0.8, রুবিডিয়ামের আসছে সেম 0.8, সিজিয়ামের আসছে 0.7। ওদিকে যদি যাই, লিথিয়ামের পরে বলেছিলাম বেরিলিয়াম, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। বেরিলিয়ামের 1.5, তারপর বোরন আছে, বোরন হচ্ছে 2.0,
কার্বন 2.5, নাইট্রোজেন 3.0, অক্সিজেন 3.5, এটা সেকেন্ড হাইয়েস্ট, ফ্লুরিন হচ্ছে 4.0। এবার ফ্লুরিনের নিচে ক্লোরিন, এটাও কিন্তু 3.0, নাইট্রোজেনের মতনই। তারপর আছে ব্রোমিন, এটা 2.5, আয়োডিন এটা 2.8, আয়োডিনটা 2.5। তাহলে কার্বন আয়োডিন সেম ইলেকট্রোনেগেটিভিটি, নাইট্রোজেন ক্লোরিন সেম ইলেকট্রোনেগেটিভিটি। আবার অক্সিজেনের নিচে হচ্ছে সালফার 2.5। এইভাবে সমস্তটা কিন্তু বেরিয়ে গেল। সবগুলোরই বের করা যাবে, যারা রেডিও অ্যাক্টিভ তাদেরও বের করা যাবে। আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম যে পিরিয়ডিক টেবিলে অ্যালং দ্য পিরিয়ড ফ্রম লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, সেটা বেড়েছে, আর ওপর থেকে নিচে কমবে, সেটা কমেছে। এবং যদি আমি ফ্লুরিনকে 2 ধরতাম তাহলে কিন্তু এগুলো নেগেটিভ বেরিয়ে যেত, তাই ফ্লুরিনকে 4 ধরে সবটা বের করা হয়েছে। পাউলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেলের একটা সমস্যা হচ্ছে এইচ এবং সিএল এরা দুজন মিলে যদি একটা বন্ড তৈরি করে, তাহলে প্রথমে তো হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, ক্লোরিন একটা ইলেকট্রন দিল, এই দুটো দুজনেরই হলো। এবার কাই সিএল গ্রেটার দেন কাই এইচ, তাহলে বন্ড পেয়ারটা এদিকে শিফট করবে। শিফট করলে এখানে পোলারিটি ডেভেলপ করবে, এটা ডেল মাইনাস হবে, এটা ডেল প্লাস হবে, এটা মাঝখান থেকে ডান দিকে সরে গেল বন্ড পেয়ারটা। তখন ভ্যালুটা যদি 3.0 থাকে আগের মতো, তাহলে তো তখনও টানা শেষ হবে না। তাহলে আলটিমেট ফেট কি এর? আলটিমেট তো এটা কোলাপস করে যাবে একটা আয়নিক বন্ডে। এবং একইভাবে তাহলে সমস্ত হেটেরোনিউক্লিয়ার বন্ড তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য কি হবে? সবাই আয়নিক কম্পাউন্ডে গিয়ে কোলাপস করে যাবে, কোভ্যালেন্ট বন্ড থাকবেই না হেটেরোনিউক্লিয়ার যদি হয়। কিন্তু এরকম তো হয় না, তাহলে ভুলটা কোথায় হচ্ছে? এইটা পাউলিংয়ের যে স্কেল ইলেকট্রোনেগেটিভিটির, তার একটা লিমিটেশন। সমস্যাটা মেটাতে গেলে কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন প্রয়োজন। শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে, অনেক ফ্যাক্টর আছে সেগুলোকে ধরতে হবে। বন্ড পেয়ারটা যখন মাঝখান থেকে শিফট করছে টুয়ার্ডস দ্য মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তখন কিন্তু এর যে ইলেকট্রনের খিদে, সেই খিদেটা কিন্তু মরে যাচ্ছে। ফলে তখন এর ইলেকট্রোনেগেটিভিটি আর 3.0 থাকবে না, কমে যাবে। আবার হাইড্রোজেন থেকে যখন ও দূরে চলে যাচ্ছে, তখন ওর ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বাড়বে, কারণ ওর ইলেকট্রনের শর্টেজ হয়ে যাচ্ছে। হাইড্রোজেন এখানে ইলেকট্রনটা রেখেছিল দেওয়ার জন্য তো নয়, ও একটা রেখেছে যাতে ক্লোরিন একটা রাখে, এই দুটো দুজনেরই হয়, যাতে ও হিলিয়াম গ্যাসের বিন্যাস পায়। উল্টে চলে যাচ্ছে ক্লোরিনের দিকে, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে ফ্রম 2.1, আর ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করবে ফ্রম 3.0। যখন সমান হয়ে যাবে তখন টানাটানিটা বন্ধ হবে, টাগ অফ ওয়ার যেটা, সেটা বন্ধ হবে। কনসেপ্টটা আসলে এরকম হওয়া উচিত। অর্থাৎ আমি যদি প্রথমে এরকম HCl ধরি, যেখানে ডেল প্লাস ডেল মাইনাস নেই, মাঝখানে রয়েছে এটা, একটা বার ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি 3.0, এটা 2.1। সেখান থেকে বন্ড পেয়ারটা ক্লোরিনের দিকে শিফট করছে। যদি 3.0 থেকেই যায় এটার, তাহলে টানতেই থাকবে, দিয়ে Cl মাইনাস হয়ে যাবে এক সময়। কিন্তু সেটা হয় না, এটা ফল করতে থাকে, কারণ ইলেকট্রনটা পাওয়ার পর ওর চাহিদা মিটে যাচ্ছে। এটা বাড়তে থাকে, কারণ ইলেকট্রনটা লস করার পর ওর চাহিদা বেড়ে যাচ্ছে। ফলে টেন্ডেন্সি বাড়ছে, টেন্ডেন্সি কমছে, দিয়ে দুজনের সেম হাইট হয়ে যায়। অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি দুজনের সেম যখন হয়ে যায়, তখন টানাটানিটা বন্ধ হয় এবং সেই জায়গাতে ইলেকট্রন পেয়ারটা স্টে করে। এইভাবে তো এটা পার্টিকেল নয়, এটা ক্লাউড হিসেবে থাকে। ক্লাউডের যেটা ম্যাক্সিমাম ডেন্সিটি, ওভারল্যাপিং জোন, সেই জায়গাটা, সেই অংশটা এখানে
স্টে করে, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি এদের সেম হয়ে যায়। এইটাকে বুঝতে হলে কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন প্রয়োজন, এবং এগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, বিভিন্ন স্কেল আসছে, স্যান্ডারসন স্কেল, দুলাল স্কেল, এইভাবে প্রচুর স্কেল এখন আসছে, আপডেট হচ্ছে, রিসার্চ চলছে। তো এই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা আমাদেরকে হেল্প করবে কোয়ালিটেটিভলি এটা বুঝতে যে বন্ড কিভাবে পোলার হয়, এবং বন্ড পোলার হওয়ার জন্য যে আয়নিক ক্যারেক্টার আসছে সেটা আমরা ক্যালকুলেশন করেও বের করতে পারি। পাউলিং নিজে একটা ফর্মুলা দিয়েছিলেন, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার সমান 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1/4, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা বসাতে হবে কাই এ মাইনাস কাই বি ইন্টু 100। এখানে কিছু ভুলভ্রান্তি হয়, এরর আসে, সেজন্য হ্যানে এবং স্মিথ আবার নতুন একটা ফর্মুলা দিয়েছেন, সেটা হচ্ছে এরকম যে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার সেটা হচ্ছে যে 16 ইন্টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স প্লাস 3.5 ইন্টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তার হোল স্কোয়ার। আমরা এই প্লেলিস্টে HCl এর পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার ডাইপোল মোমেন্টের সাহায্যে ক্যালকুলেশন করেছিলাম, সেখানে পেয়েছিলাম 17%-এর কাছাকাছি, 16.8 এরকম। তো একবার HCl এর ক্ষেত্রে এই ফর্মুলা লাগিয়ে, অর্থাৎ হ্যানে অ্যান্ড স্মিথ ফর্মুলা লাগিয়ে চেক করে দেখা যাক যে ওটা ঠিকঠাক আসছে কিনা। তাহলে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার অফ HCl সেটা সমান কি হবে, 16 ইন্টু কাই এ মাইনাস কাই বি। তাহলে কত হচ্ছে এটা, এইচ এর হচ্ছে 2.1, এটা 3, তাহলে 3 মাইনাস 2.1 প্লাস 3.5 ইন্টু 3 মাইনাস 2.1 তার হোল স্কোয়ার। এটা একটু কষে দেখে নিই। 3 মাইনাস 2.1 সেটা 0.9 ইন্টু 0.9, তাহলে স্কোয়ার হয়ে গেল 0.81 ইন্টু 3.5, এটা 2.835, পরেরটা হচ্ছে 2.835। প্রথমটা 0.9 ইন্টু 16, 14.4, 14.4 প্লাস 2.835, 17.235। তাহলে কাছাকাছি আসছে। আমরা যেটা পেয়েছিলাম ডাইপোল মোমেন্ট ক্যালকুলেশনের সাহায্যে সেটা হচ্ছে 16.83 এর কাছাকাছি। তাহলে এইভাবে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার বের করা যায়, এটা একটা অ্যাপ্লিকেশন।